নমস্কার। আজকের বিষয় হচ্ছে সংবিধান, ভারতবর্ষের সংবিধান। ভারতবর্ষের সংবিধানের যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখব। তো ভারতবর্ষ যখন ব্রিটিশদের কবলে ছিল প্রায় 200 বছর আমরা জানি। তো সেই 200 বছর শাসন ব্যবস্থা ছেড়ে যাওয়ার সময় ভারতবর্ষে ভারতবর্ষ কিভাবে চলবে, তো তার জন্য ইংরেজরা একটা সংবিধান রচনার জন্য বা লিখিত একটা দলিল তৈরি করার জন্য কি করেছিল না, গণপরিষদ গঠন করে দিয়েছিল 1946 সালে। তো ওই গণপরিষদ একটা খসড়া কমিটি তৈরি করে এই সংবিধান রচনার জন্য। তো সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি তৈরি করে, সেই খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো 1946 সালের 9ই নভেম্বর থেকে এই খসড়া কমিটি ভারতবর্ষের সংবিধানের খসড়া তৈরি করে। তো প্রায় 2 বছর 11 মাস 18 দিন, অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর তারা এই খসড়াটা পেশ করে এবং 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়। এই জন্য আমরা 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। এখন কথা হচ্ছে যে সংবিধান আমাদের কি আছে, মানে আমরা নর্মালি জানি সংবিধানের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, কয়েকটা শব্দ এখানে বিশেষ করে সংবিধানের মধ্যে বলে দেওয়া আছে। সেই সংবিধানের সেই শব্দগুলোর আমরা একটু বৈশিষ্ট্য বা ব্যাখ্যাটা আমরা একটু দেখে নেব, বা এখন কেমন কি সত্যিই কি এই শব্দগুলোর পালন হচ্ছে, বা সংবিধান কি সেইভাবে আমরা মান্যতা দিতে পারছি, সেই জিনিসটা কি। প্রথম বৈশিষ্ট্য আমরা যে সংবিধানে দেখতে চাই যে ভারতের সংবিধান হচ্ছে সার্বভৌম কথাটা আছে ভারতের সংবিধানের মধ্যে। তো সার্বভৌম মানে কি? এবং সার্বভৌম মানেই হচ্ছে রাষ্ট্র বাহ্যিক সার্বভৌম। আমরা যদি দেখি যে রাষ্ট্র কি হবে, অন্য দেশের নিয়ন্ত্রণ মুক্ত থাকবে, ঠিক আছে। নিয়ন্ত্রণ অন্য দেশ কোনো আর্থিকভাবে বা সামরিকভাবে কোনোভাবেই নিয়ন্ত্রণ থাকবে না অন্য ভারতবর্ষের উপরে। ইংরেজরা ছেড়ে চলে যাচ্ছে, যেমন নিয়ন্ত্রণ ছিল ইংরেজদের, কিন্তু আর কোনোভাবে নিয়ন্ত্রণ থাকবে না। যে কোনো দেশই সার্বভৌম সম্পন্ন দেশ মানেই তো নিয়ন্ত্রণ মুক্ত। এটা হচ্ছে বাহ্যিক সার্বভৌম, মানেই হচ্ছে সর্বময় ক্ষমতা হবে রাষ্ট্রের কাছে, অন্য কোনো কারো কাছে না। কারণ আভ্যন্তরীণ একটা সার্বভৌম থাকে, সেটা হচ্ছে জনগণ কি করতে হবে না, আনুগত্য থাকতে হবে রাষ্ট্রের প্রতি। কোনো কোনো মানুষ আছে দেশের খাচ্ছে, বাইরের দেশের জয়গান গাইছে, এমনও জনগণ আছে। বা আমাদের দেশের আইন শৃঙ্খলা মেনে চলতে হবে, সেটাও হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমের মধ্যে পড়ে। তো এইটা হচ্ছে সার্বভৌম। তারপরে আমরা এরপরে বৈশিষ্ট্য হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্রের ক্ষেত্রে কি হবে না, সমাজতন্ত্র মানে হচ্ছে যে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করবে। যে বিভিন্ন উৎপাদনশীল দ্রব্য বা তার বন্টন, উৎপাদন সমস্ত কিছু নিয়ন্ত্রণ হচ্ছে রাষ্ট্র করবে। সেটা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে সমাজতন্ত্র। সমাজের মধ্যে রাষ্ট্রই ভূমিকা পালন করবে, ঠিক আছে। তো কিন্তু কিছু কিছু সময় আমরা দেখেছি যে এখানে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু বিত্তবান লোক আছে, তারা কখনো কখনো নিয়ন্ত্রণ করছে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে, বা বিভিন্ন উৎপাদনশীল দ্রব্যগুলোকে কখনো কখনো কি হচ্ছে, তারা নিজেদের মতো করে চুক্তি করছে, নিজেদের মতো করে দাম বাড়িয়ে দিচ্ছে, ফলে কোথাও না কোথাও সমাজতন্ত্র আমাদের বিঘ্নিত হচ্ছে। তো এটা সংবিধানে একটা আমাদের বিভিন্ন সময়ে বিঘ্নিত। তারপরে একটা সরকার প্রতি, এরপরে আমরা দেখব ধর্ম নিরপেক্ষ। সংবিধানে আরেকটা কথা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ মানে কি? ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে ভারতবর্ষ হচ্ছে কোনো নিজস্ব ধর্ম থাকবে না, সব ধর্মের মানুষ এখানে একত্রে মিলেমিশে বসবাস করবে। এখন রাষ্ট্র কোনো ধর্মের বিরুদ্ধাচরণ করবে না, কোনো ধর্মের অনুষ্ঠানের বিরোধিতা করবে না। তো এইটাই স্ট্যান্ড এখানে সংবিধানে, ধর্মনিরপেক্ষ কথাটা এখানে জোর দিয়ে বলা আছে। কিন্তু বর্তমানে ধর্ম নিয়ে হচ্ছে বিশেষ নানা রকম আলোচনা হয়, সেক্ষেত্রে কিন্তু বলে রাখা ভালো সংবিধান কি বলছে। সংবিধান বলছে ধর্মনিরপেক্ষ, কিন্তু বিভিন্ন যে শাসক থাকে বা বিরোধী থাকে, তারা কি করছে না, ধর্মের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। কোনো কোনো কোথাও কোথাও দেখা যাচ্ছে রাজনৈতিক শাসক দল কি করছে না, কোনো সরকারি টাকায় মন্দির বানাচ্ছে, মসজিদ বানাচ্ছে, বা গির্জা বানাচ্ছে,
বিভিন্ন ধর্মের মানুষকে আর্থিকভাবে সাহায্য করছে, সেটা মানুষের নাগরিকদের করের টাকায়। তো সেইটা কিন্তু সংবিধানে বলা নেই, সেটা কোনোভাবে সংবিধানে বলা নেই। ফলে ধর্মনিরপেক্ষ কোথাও না কোথাও ক্ষুণ্ণ হচ্ছে, সেটা আমাদের সংবিধান বিরোধী হয়ে যাচ্ছে, সেটা কোথাও কোনো কোনো ক্ষেত্রে, সেটা আমার মনে হয় বলে। তো ধর্মনিরপেক্ষতাটাকে বজায় রাখার জন্য সবাইকে ওইভাবে ভাবতে হবে যে কোনো ধর্ম, কোনো রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হচ্ছে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, স্বাস্থ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, পরিকাঠামো তৈরি করা। কোনো প্রকার ধর্মের নাক গলানো কিন্তু সংবিধানে পুরোপুরিভাবে নিষিদ্ধ বলা হয়েছে, যেটা যদি সংবিধান অনুসারে চলা হয় তবে। পরেরটা কি আছে? গণতন্ত্র। ভারতবর্ষের সংবিধানে গণতন্ত্র কথাটা বলা আছে। গণতন্ত্র মানে কি? মানে 18 বছরের প্রত্যেক নাগরিক তারা নিজস্ব ভোটদান করবে, ভোটদান করে নিজের মতো করে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে, সেটা গণতন্ত্র। ঠিক আছে? গণতন্ত্রে কি আছে না, এখানে নির্বাচনের কথা বলা আছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে সরকার, এবং সেই সরকার 5 বছর সরকার চালাবে কোনো দেশ বা রাজ্য। কিন্তু এখানেও কি হয়, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি, আমরা নিজেরাই উপলব্ধি করি যে কোথাও না কোথাও গণতন্ত্র মাঝে মাঝে বিঘ্নিত হয়। কেউ ভোট দিতে পারছে না, কাউকে ভোট দানে বাধা দেওয়া হচ্ছে, বা কোথাও কোথাও গণতান্ত্রিক যে পদ্ধতি সেটাকে মেনটেন করা হচ্ছে না। কোথাও কোথাও আমরা দেখি ছাপ্পা ভোট হচ্ছে, কোথাও বিভিন্ন দেশের বিভিন্ন কোনায় কোনায় আমরা দেখেছি যে গণতন্ত্রের কোথাও কোথাও ভুলণ্ঠিত হচ্ছে, সেটা আমরা অভিযোগ পাই। তো সেখানেও সেইটাও সংবিধান বিরোধী। তাছাড়া আর লাস্ট একটা কথা আছে, সেটা হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র মানে হচ্ছে ভারতবর্ষ কখনোই বংশানুক্রমিক শাসন চলবে না, যে বংশ আমি 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 শাসন করছি, আমার বাবা আগে শাসন করতো, আমি করছি, আমার নেক্সট জেনারেশন করবে, এইটা চলবে না। প্রজাতন্ত্র হবে এখানে গণতান্ত্রিকভাবে বিভিন্ন মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, সেখানে নির্বাচিত হবে তারা, এবং সেখানে সবাই সুযোগ পাবে, নির্বাচনে সবাই সুযোগ পাবে। কোনো একটা বংশ, কোনো একটা গোষ্ঠী শুধুমাত্র চালাবে সেটা নয়। ঠিক আছে? প্রজাতন্ত্র সেটাই। তো এই প্রজাতন্ত্র কথাটার মধ্যে কিন্তু আমাদের অনেকটা জিনিস লুকিয়ে রয়েছে। তো যেটা বিভিন্ন দেশে আমরা রাজার শাসন দেখেছি, বা বিভিন্ন আগে আমরা দেখতাম ভারতবর্ষের ক্ষেত্রে, তো সেটাকে তুলে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এটা করা হয়েছে। তো এই হচ্ছে সংবিধানের মূল কয়েকটা বিষয় যেটা আমি আলোচনা করলাম। আরও অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে ভারতবর্ষের সংবিধান, পৃথিবীর মধ্যে সবথেকে বড় এবং বৃহত্তম জটিল সংবিধান। সেই সংবিধান আমরা আরও নানা রকম জিনিস, যেগুলো বৈশিষ্ট্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন নিয়ম পদ্ধতি নেওয়া হয়েছে, সেগুলো আমরা পরের পার্টে পড়ব। আজকে এ পর্যন্ত। জয় হিন্দ।